এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলি মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। আমার কোনো প্রশ্ন নাই জনাব ফয়েজ আহমেদ, আপনি যদি এই বিষয়টার মধ্যে থেকে একটু বলতেন। উনি বেশ কয়েকটা স্ট্রং মতামত দিয়েছেন। জি, খালিদ ভাই আপনাকে ধন্যবাদ। যারা আপনার এই শো এই মুহূর্তে দেখছেন তাদেরকে শুভেচ্ছা, একই সঙ্গে আমার সহ-আলোচক যিনি আছেন তাকেও শুভেচ্ছা। জনাব নাহিদ ইসলাম জুলাই আগস্টে বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি উল্লেখ করার মতো যে মুখ, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পোস্টার বয় নাহিদ ইসলাম। কিন্তু একই সঙ্গে নাহিদ ইসলামের যদি বর্তমান পরিচয় দেখেন, তিনি একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন। সো নাহিদ ইসলামের বক্তব্যের ক্ষেত্রে আপনি একই সঙ্গে যেমন অভ্যুত্থানের আমি যদি বলি যে আবেগের বিষয়টি আছে, একই সঙ্গে তার রাজনৈতিক অবস্থানও আছে। সুতরাং নাহিদ ইসলামের বক্তব্যের সরাসরি দেয়ার চেয়ে উপদেষ্টা জনাব মাহফুজ আলমের উপরে যেই হামলা চেষ্টার ঘটনা ঘটেছে লন্ডনে বা নিউ ইয়র্কে, এর প্রত্যেকটি ক্ষেত্রেই সরকারের দিক থেকে যা যা কূটনৈতিক চ্যানেলে করণীয় তার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তিনি তার স্ট্যাটাসে যেই কথাটি ইঙ্গিত করেছেন যে কোনো উপদেষ্টা এটার প্রতিবাদ জানাননি, টু শব্দ করেননি বা প্রেস সেক্রেটারি করেননি, আমার কাছে মনে হয় ওনার কাছে যখন উনি ওই স্ট্যাটাস লেখেন সেই সময় পর্যন্ত তথ্যের খানিকটা ঘাটতি ছিল। তথ্যের ঘাটতির কারণে হয়তো ওনার ইমোশন আছে। অফকোর্স উনি জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় একসঙ্গে ওনারা নিশ্চিত মৃত্যু সামনে জেনেও জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইমোশনাল রিলেশনশিপ তাদের মধ্যে রয়েছে, তারা একে অপরের খুব ঘনিষ্ঠ কমরেড, সেই জায়গা থেকে হয়তো এই মন্তব্য করেছেন। বাট সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া যায় সমস্ত ক্ষেত্রে তার সবগুলি নেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে বলেন এবং সরকারের এখানকার ব্যবস্থা। যদি জনাব আহমেদ, আমি কি একটা বিষয় বলতে পারি যে আপনি বলছেন যে তারা পরস্পর ঘনিষ্ঠ কমরেড, অর্থাৎ জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম তারা পরস্পর ঘনিষ্ঠ। তো জনাব মাহফুজ আলম তো এখনো গদিনসীন উপদেষ্টা, তার মানে কি তিনি আসলে সরকারের মধ্যেও বা উপদেষ্টাদের মধ্যেও কি তিনি আলাদা বা কর্নার্ড? মানে তারা কি তাকে তার পুরনো কমরেডদের কথা ভেবেই থাকতে হচ্ছে? মানে বিষয়টা কি এরকম? কারণ আপনি বলছেন যে তথ্যের ঘাটতি আছে, কিন্তু আমি কিন্তু প্রতি শব্দে শব্দে জনাব নাহিদ ইসলামের প্রতি শব্দে শব্দে আমি দেখছি যে তিনি এটা খুব আবেগের বশবর্তী হয়ে লিখেছেন তা না, তার দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে তিনি লিখছেন। মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে উপদেষ্টা পরিষদের ভিতরেও। যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক ঠেকে গেছে কিনা এটা আমার জানা নেই, আপনি এক ধরনের ইন্টারপ্রেট করে নিচ্ছেন স্ট্যাটাস থেকে। জনাব মাহফুজ আলমের উপরে যে লন্ডনে বা নিউ ইয়র্কে যে হামলার ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটা খুবই পরিষ্কার যে এই হামলা কারা করেছে। তারা ঘোষণা দিয়ে হামলা করার চেষ্টা করেছে, যদিও মাহফুজ আলম ওখানে ছিলেন না যেখানে হামলাটি হয়েছে, বা মাহফুজ আলমকে টার্গেট যেভাবে করেছেন সেভাবে সরকারের দিক থেকে যে ধরনের কৌশলগত নিরাপত্তার জন্য যে সমস্ত কৌশল সেখানে নেওয়া হয় সেটা সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু মাহফুজ আলম আক্রান্ত হননি কোথাও। তারা চেষ্টা করেছে, যারা এই অভ্যুত্থানের বিরোধী শক্তি বা যারা পতিত পরাজিত ফেসিবাদ, তারা এই চেষ্টাটা করছেন। আপনি জানেন যে অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে বহু আওয়ামী লীগের নেতা কর্মী তারা পালিয়ে গেছে, তাদের কেউ ভারতে আছে, কেউ লন্ডনে আছে, কেউ নিউ ইয়র্কে আছে, আর অন্যান্য দেশেও আছে। সেই জায়গায় তারা যেহেতু ওই দেশগুলিতে এই ধরনের ডেমনস্ট্রেশন করার ক্ষেত্রে এক ধরনের অবাধ সুযোগ রয়েছে, সেই সুযোগটি নিয়ে থাকেন। আরেকটি জিনিস খালিদ ভাই আমি আপনাকে একটু জাস্ট উল্লেখ করি, এটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে বা আমি বিভিন্ন প্রবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেই জায়গা থেকে বলি। লন্ডনেও যখন আমরা গিয়েছিলাম এই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি নিজে। তো সেখানে যেটা হয় যে এই ধরনের ডেমনস্ট্রেশনগুলি করার ক্ষেত্রে বেশ কিছু লোক থাকে লন্ডনে বা নিউ ইয়র্কে, এরা হচ্ছে অ্যাসাইলাম সিকার, তারা ওখানে অ্যাসাইলাম সিক করে। তো অ্যাসাইলাম সিক করার ক্ষেত্রে তারা ইনকমবেন্ট যে গভর্নমেন্ট থাকে এখানকার, সেই ইনকমবেন্ট গভর্নমেন্টের সঙ্গে তাদের সম্পর্ক যে খুবই খারাপ, তারা যে দেশে ফেরার অবস্থায় নেই, এই ধরনের বিষয়গুলি প্রমাণের জন্য অনেক সময় এই ধরনের কাজ করে। জনাব ফয়েজ আহমেদ, তো এখানে জনাব ফয়েজ আহমেদ, আমি আপনাকে যে দিকটাতে মানে কাইন্ডলি একটু দেখতে বলতেছি সেই দিকটা হচ্ছে এরকম। আপনি বলতেছেন আওয়ামী ফেসিবাদ পতিত পরাজিত ফেসিস্টরা আক্রমণ করতেছে, কিন্তু জনাব নাহিদ ইসলাম মনে করতেছেন, আমি আবার বলি, জনাব নাহিদ ইসলাম মনে করতেছেন উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। আমার কনসার্ন কিন্তু এই যে আওয়ামী লীগের যারা বিদেশে আছে, এটা কমপ্লিটলি অমূলক এবং আমি মনে করি এটা জনাব নাহিদ ইসলামের আবেগের বহিঃপ্রকাশ।
এটা আমরা তো উপদেষ্টা পরিষদে এটা আমরা ভাবতেও পারি না এই ধরনের কোনো কিছু। এটা মানে এটা ঠিক নয়। আমি যেটা আগেও বলছিলাম যে অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের, জি আপনি শেষ করেন প্লিজ। এটা কিছুটা ইমোশন তো থাকবেই, সেই ইমোশনকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং জনাব নাহিদ ইসলামের প্রতি, মাহফুজ আলমের প্রতি নাহিদ ইসলামের এই ধরনের ইমোশন থাকবে, এটা খুব স্বাভাবিক এবং থাকাই উচিত। মানে আর উপদেষ্টা পরিষদে আর কারো প্রতি থাকবে না নাহিদ ইসলামের কোনো ইমোশন? ডক্টর ইউনূসের প্রতি থাকবে না? আপনাদের প্রতি থাকবে না? দেখুন, উনি তো উপদেষ্টা পরিষদকে না, খেয়াল করেন জনাব ফয়েজ আহমেদ, আমি যেটা বুঝতে চাইতেছি আপনি খেয়াল করেন, উনি কিন্তু সেই স্ট্যাটাসটা এখন আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা আমি 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 অন্যভাবে বলি জনাব ফয়েজ আহমেদ, প্রেস থেকে এই ব্যাপারে স্টেটমেন্টটা কি করা হয়েছে আসলে মাহফুজ আলমের বিরুদ্ধে আক্রমণটা করার ক্ষেত্রে আপনার প্রেস সেকশন থেকে কি করা হয়েছে? প্রথম কথা হচ্ছে যে প্রেস সেকশন থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটার নিন্দা জানানো হয়েছে প্রেস থেকে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, এবং একই সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কূটনৈতিক পরিমণ্ডলে বা কূটনৈতিক চ্যানেলে, সেই ব্যবস্থাগুলি গ্রহণ করার বিষয়েও সেখানে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখানে আপনি আসলে যে কথাটা বলছেন যে জনাব নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম একে অন্যের প্রতি ইমোশনের জায়গা, অন্যদের প্রতি সেটা থাকবে কি থাকবে না, তাই তো? অন্যদের প্রতি আসলে কার প্রতি কার ইমোশন কিরকম থাকবে সেটা আমরা তো বলতে পারি না। তবে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ধরুন আপনার একজন দীর্ঘদিনের সহকর্মী, আপনার একজন দীর্ঘদিনের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, তার জন্য আপনার যেরকম ইমোশন থাকবে বলে আমরা খুব সাধারণভাবে ধরে নেই, আপনার সঙ্গে একই রকম সম্পর্ক নয় বা একই রকম অবস্থার মধ্য দিয়ে আসেননি, তার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কেমন হবে এটা বা একটা ক্লাসরুম সিচুয়েশন ঠিক, আমার ব্যক্তিগত জীবনে ঠিক, কিন্তু আমি উপদেষ্টা হইলে বা উপদেষ্টা থাইকে পদত্যাগ করলে আরেকজন উপদেষ্টা, সে শুধু আমার ক্লাসমেট ছিল বলে আর 10টা উপদেষ্টা যারা আমার কলিগ ছিল তারা তাকে হত্যা করতে চাইতেছে, এটা আমি জীবনেও বলতাম না। দ্যাটস ফর শিওর। আপনি বলতেন না, এখন আমি ঠিক আছে, আপনার জন্য শিওর একজন বলেছে, সেটাও সামনে শিওর আমাদের, তাই না? কিন্তু সেটা বলার মধ্যে কোনো জায়গা আছে নাকি? আমি বলছি সেই জায়গাটা পরিষ্কার এবং সবচেয়ে সুন্দর হবে আমার ধারণা আপনি যদি জনাব নাহিদ ইসলামকে এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে জনাব নাহিদ ইসলাম এটাতে উত্তরই দিচ্ছেন, এটার মধ্যে প্রশ্নের জায়গা রাখেন নাই, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন এবং এটা তিনি প্রত্যাহারও করেন নাই। আমি আরেকটা লাইন সম্পর্কে খালি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করি, এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আপনি কি আর কিছু বলবেন? ওনার কাছে কোনো প্রশ্নের জায়গা আছে? উনি তো সিদ্ধান্ত দিচ্ছেন না। ওনার কাছে খালিদ ভাই, আপনি যদি বলেন প্রশ্নের জায়গায় নেই, তাহলে বাংলাদেশের আর কোনো মানুষ প্রশ্ন করতে পারবে না। আপনি হচ্ছেন প্রশ্ন। না আমার কাছে মনে হয় যে উনি সিদ্ধান্ত দিচ্ছেন ফয়েদ, আমার কাছে মনে হয় যে উনি সিদ্ধান্ত দিচ্ছেন। সেই বিবেচনায় আমি না, সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বহু প্রশ্ন করি। আচ্ছা, আমি আনফরচুনেটলি এই অসাময়িক সময়ের জন্য সাংবাদিকতা করছি না, আমি তো সাংবাদিকতাই করেছি। আমরা তো বহু সিদ্ধান্তের উপরে প্রশ্ন করি, আমরা সিদ্ধান্তের উপরে প্রশ্ন করতে অভ্যস্ত। সুতরাং নাহিদ ইসলামের এই প্রশ্নে যদি আমি নিজেকে সাংবাদিকতার জায়গায় দেখি, অনেক প্রশ্ন করার জায়গা আছে, সেই জায়গায় আমি আপনাকে ওয়েলকাম করবো। না থ্যাংক ইউ সো মাচ জনাব ফয়েজ আহমেদ, আপনি আপনার জায়গা থেকে বিষয়গুলি বলেছেন। আমি একটু অধ্যাপক উম্মে ওয়ারা আপনার কাছে যেতে চাই। অধ্যাপক উম্মে ওয়ারা, আমি মানে যে বিষয় নিয়ে আসলে প্রশ্ন করছিলাম জনাব ফয়েজ আহমেদকে, সেই বিষয় নিয়ে আসলে আপনার কাছেও একটু আসতে চাই যে জুলাইতে যা হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারের বিদায়টাতে যারা নেতৃত্ব দিয়েছে বা আওয়ামী লীগ সরকারের অবশ্যম্ভাবী বিদায়টা যারা ঘটাতে পারলো, সেইটা ছিল একটা ঐক্যবদ্ধ শক্তি। কিন্তু সেই ঐক্যবদ্ধ শক্তিটাকে এখন নানাভাবে বিতর্কিত বা তর্কিত করা হচ্ছে। আমি এতক্ষণ আসলে নাহিদ সাহেবের মানে স্ট্যাটাস পড়তেছিলাম, এই যে এইটা করা হইতেছে, মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এইটা দিয়ে কি আসলে আওয়ামী লীগের শক্তি বোঝা যেতেছে? এইটা দিয়ে কি আসলে উপদেষ্টা পরিষদকে, যারা এই সরকারের অন্তর্বর্তীকালীন সময় আসলো, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হইতেছে? মানে এটা কেন করা হইতেছে? মানে আপনি যেহেতু বিশ্লেষক এবং গবেষক, আপনি এটার এন্ড গোলটা কি দেখতে পাচ্ছেন যে এটা কেন করা হইতেছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বলি যে আপনি যেটা প্রথমেই প্রশ্ন করেছিলেন যে নাহিদ ইসলাম প্রথমে আসলে একজন উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে উনি সেই পদটি ছেড়ে দিয়ে এনসিপিতে জয়েন করেন। এখন বিষয় হচ্ছে যে তথ্য উপদেষ্টা তো এখনো উপদেষ্টা, উনি সরকারের একজন। কাজেই নাহিদ ইসলাম যখন সরকারের একজনকে নিয়ে
তার চিন্তার কথা বলেন এবং সরকারের অন্যদেরকেই আসলে দোষারোপ করেন, সেটা আসলে উপদেষ্টা পরিষদের জন্য খুব একটা স্বস্তিদায়ক কোনো ব্যাপার হয় বলে আমি মনে করি না। কারণ আমি মনে করি যে উপদেষ্টা সবাই একজন আরেকজনের প্রতি নিশ্চয়ই সেই ধরনের তাদের সেই চিন্তা ভাবনা আছে, তাদের সিকিউরিটি এবং সবকিছু নিয়ে নিশ্চয়ই তারা ভাবেন। কাজে নাহিদ ইসলামের এই বক্তব্যটি আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট অস্বস্তিদায়ক হবে উপদেষ্টা পরিষদের জন্য। এক, দ্বিতীয় হচ্ছে আপনি যেটি বলছিলেন যে বিতর্কিত করার চেষ্টা। আসলে দেখুন, যখন জুলাই আন্দোলনটি হয়েছে তখন কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন পেশার মানুষ একসাথে এসেছিল এবং তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আসলে এই আন্দোলনটি সংঘটিত হয়। কিন্তু আপনি দেখবেন এর পরপরই কিন্তু যে যার এজেন্ডা, যে যার জীবনে ফিরে গিয়েছে, যে যার কাজে ফিরে গিয়েছে। এবং নাহিদ ওনারাও কিন্তু একটি নতুন দল গঠন করেছে। এখন তারা যদি বলেন যে মাহফুজদেরকে ব্যবহার করা হয়েছে এবং এখন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, একজন মাহফুজ, একজন নাহিদ, একজন আসিফ সজীব, ওনারাও কি আসলে রিওয়ার্ডেড হননি? যেহেতু ওনারাই নায়ক ছিলেন এই অভ্যুত্থানের বা এই আন্দোলনের, তারাও তো একটি কিন্তু সরকারের উপদেষ্টা হয়েছেন, তারা একটি দল গঠন করেছেন, সারা দেশের মানুষ তাদেরকে চেনেন। কাজে এখন তারাও তো সেখান থেকে কিছু অর্জন করেছেন। এখন যদি হঠাৎ করে তারা বলেন যে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হচ্ছে, আমার কাছে মনে হয় এই বক্তব্যটি আসলে আমার কাছে সঠিক মনে হয় না। না না, কিন্তু অধ্যাপক উম্মেয়রা, এইটাও তো একটা বিষয়। নাহিদ ইসলাম সাহেব এখন একটি রাজনৈতিক দলের প্রধান, তার বক্তব্যের মধ্যে হুম, অনেক রাজনীতিও থাকবে এবং এই সরকারের হুম, বিভিন্ন সমালোচনা এনসিপি এখন নিয়মিতই করে যাচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে তারেক সাহেবের সঙ্গে বৈঠক হওয়ার পর থেকে এনসিপির একটি জায়গা দাঁড়িয়েছে এরকম, তারা প্রকাশ্যেই আসলে এই সরকারের জায়গা থেকে অনেক সমালোচনা করছে। সেই প্রকাশ্য সমালোচনার তো এটি একটি পার্টও হতে পারে এবং এটি রাজনৈতিক জায়গাও হতে পারে। এর জন্য তাদের সুবিধা নেওয়া বা তাদের এইটা বলা, এইটা কেন সামনে আসবে? মানে আমি আমি এই কথাটি এই জন্য বললাম, যেহেতু বলছে যে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হচ্ছে, হুম সেই জায়গাটিতে আমি বলেছি যে আসলে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়নি, বরঞ্চ এই আন্দোলনের মধ্য দিয়ে তারাও কিন্তু একটি স্ব জায়গায়, একটি জায়গা করে নিয়েছে রাজনৈতিক জায়গায়। হুম হুম সেই অর্জনটিকেও তো তাদের আসলে দেখতে হবে। এক, আরেকটি যেটি আপনি হুম বলছিলেন যে তাদেরকে যে রাজনৈতিক ট্যাকটিক, এটা তো একদমই রাজনীতিক কৌশলেরই একটি জায়গা। তারা একদিকে যেমন অন্তর্বর্তী সরকারের হুম সমালোচনা করছেন, ঠিক তেমনি তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন, করেন। এখনো নিবন্ধন হয়নি, তারপরেও যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট বা আলোচনার ক্ষেত্রে প্রধান দুইটি তিনটি দলের মধ্যে তো তারা থাকেন। এমনকি এই যে মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আসছেন, হুম সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে তাদের দলের একজন সেখানে আছেন। হুম সেখানে তো আরো অন্য হুম দলের অনেকেও থাকতে পারতেন। তো তাদেরকে আমার তো মনে হয় সব জায়গায় অনেক বেশি আসলে প্রায়োরিটি দেয়া হয়, যেটা যেটা হুম। নিয়েও আসলে সমালোচনা করার জায়গা থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় না নাহিদ ইসলামের এই বক্তব্যটি আমার কাছে অতটা সঠিক বলে মনে হয় না। আপনি আপনার সর্বশেষ প্রকাশিত নিবন্ধে এনসিপির সাফল্য বা এনসিপির আপাত ব্যর্থতার, মানে আমি যদি ব্যর্থতা এই শব্দটা নাও বলি, আপনি তিনটা বিষয় উল্লেখ করছেন। সেটা আবার অধ্যাপক সোয়াইনরে উল্লেখ করে, সেটার মধ্যে আপনি বলছেন একটা হ্যাঁ, শক্তিশালী আদর্শের অভাব, নিবেদিত প্রাণ হ্যাঁ, তৃণমূল সমর্থকদের অনুপস্থিতি এবং হুম, তাৎক্ষণিক সংকট কেটে যাওয়ার পর একইভাবে জনসাধারণের উৎসাহ ধরে রাখার চ্যালেঞ্জ। আমি এটা একটু ম্যাডাম আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই হুম, যে একটা শক্তিশালী আদর্শের অভাব, পরে আমরা দেখলাম যে জনাব বদরুদ্দিন উমরকেও আপনি কোট করেছেন শক্তি, তারা ডানপন্থী না মধ্যপন্থী নাকি বামপন্থী ইত্যাদি প্রশ্ন করে। কিন্তু শক্তিশালী আদর্শ বলতে আপনি যে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, তাদের কথা আপনি বলছেন। শক্তিশালী আদর্শ মানে কি কোনো একটা চিন্তা, কোনো একটা পরিবার, কোনো একটা কথা, সেইটাকে আঁকড়ে ধরে বসে থাকা? শক্তিশালী আদর্শ আসলে জিনিসটা কি? আমরা কি রবিবার আচ্ছা, দিনেও বলবো যে আজকে শনিবার? মানে দিন তো আগায়, শক্তিশালী আদর্শের সাথে তো মৌলবাদ সরাসরি জড়িত। মানে আপনি আর ওই জায়গা থেকে নড়বেন না। এই শক্তিশালী আদর্শটারে আপনি কেন বলতেছেন যে এটা শক্তিশালী আদর্শের অভাব? এই নতুন বাংলাদেশেরই তো আচ্ছা, স্বপ্ন ওরা দেখাইছিল, তাই না? হ্যাঁ, নতুন বাংলাদেশের স্বপ্ন অবশ্যই ওনারা দেখিয়েছেন এবং তারাই কিন্তু বারবার বলেছেন যে তারা মধ্যপন্থী, তারা বাংলাদেশপন্থী। এখন মধ্যপন্থী বলতে আসলে কি বোঝায়? একটা লিবারেল জায়গা থেকে হয়তোবা বাংলাদেশের দেখবেন একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এখনো নারীর অধিকার নিয়ে, সংবিধান নিয়ে, শ্রমিকের মজুরি নিয়ে, এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের কাছে ম্যাটার করে ভোট দেওয়ার আগে।
তা আপনি যখন বলছেন আপনি মধ্যপন্থা, তার মানে হচ্ছে আপনি কোনো এক্সট্রিম জায়গায় যাচ্ছেন না। কিন্তু একই সাথে আবার দেখা যাচ্ছে যে তাদের দলেরই অন্য অনেক নেতা বিভিন্ন সময় তারা ডানপন্থী দলগুলোর সাথে তারা হয়তো বা আলোচনা করছেন। অনেক সময় দেখা যাচ্ছে তারা আবার যেমন নাহিদ ইসলাম নিজেই একটি জায়গায় বলেছেন যে উনি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এগুলোর বাইরে গিয়ে উনি কথা বলতে চান। এখন ধর্মনিরপেক্ষতা মানে তো আসলে ধর্মের বাইরে গিয়ে কথা বলা নয়। সেকুলারিজম মানেই তো মধ্যপন্থা, যে আপনি মনে করছেন সমস্ত ধর্মকে আপনি সমানভাবে দেখবেন এবং ধর্মের ভিত্তিতে কেউ সুবিধা পাবে না, কেউ অসুবিধার মধ্যে পড়বে না। কাজেই তাদের কথার মধ্যে কিন্তু এবং কাজের মধ্যে কিন্তু অনেক ধরনের সাংঘর্ষিক জায়গা ছিল। এবং আপনি যখন আওয়ামী লীগের কথা বলবেন তাদের একটি নির্দিষ্ট গোল, একটি উদ্দেশ্য থাকে। আপনি যখন বিএনপির কথা বলবেন, আপনি যখন জামায়াত ইসলামীর কথা বলবেন, প্রত্যেকটা দলেরই কিন্তু আপনি না জানেন যে না এই দলটি অধ্যাপক আসলে কি ওয়ারা, বলতে আমি চান। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। আপনার কি সত্যিই মনে হয় আওয়ামী লীগের জি একটা নির্দিষ্ট গোল ছিল? আওয়ামী লীগ মুখে ধরুন গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলেছে, কিন্তু দুনিয়ার মৌলবাদী সংস্থার সাথে তাদের মতামত ছিল। এবং আপনার মনে থাকবে যে পাঠ্যপুস্তকে 52টি পরিবর্তন তারা করেছিল যে একটি মানে সম্ভবত হেফাজতে ইসলামীর আপত্তির মুখে। তারা বারবার বাংলাদেশের মানুষকে একদিকে সেকুলারিজম দেখাইছে, আরেকদিকে ইসলামী মৌলবাদ দেখাইছে, আরেকদিকে এই মৌলবাদগুলিকে উস্কে দেওয়ার জন্য সব রকম কাজ করছে। সেটাকে কি আপনি একটা কন্ডিশন এটা বলবেন কিনা? এক। না দুই আমি হচ্ছে জি দুই হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, আপনি এটা নিয়ে কাজ করেন, সেই জন্য আপনি নিশ্চয়ই বেশি করেই খেয়াল করেন বাংলাদেশে কিন্তু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার মানে যেটা ডিকশনারি মিনিং, সেটা কিন্তু আসলে না। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে যে ধর্ম করতেছে তাকে আলাদা করে আদার করে রাখা। ওইটাও আপনি রাইট একটু অ্যাড্রেস রাইট করবেন কিনা? রাইট রাইট। এখন দেখেন, আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা দলের একটা ফর্মাল একটা গোল বা উদ্দেশ্য, একটা তাদের কথা থাকে যে এই দলের কথা কোনটি, এই দলের কথা কোনটি। নির্বাচনী ইশতেহারে কিন্তু আমরা দেখি, আচ্ছা বিএনপি এবার কি বলছে, জামায়াত ইসলামী কি বলছে, বা আমরা দেখবো এনসিপি কি বলছে। এখন আপনি সেগুলো কিভাবে কতখানি বাস্তবায়ন করবেন, ভোটের রাজনীতির পরে আপনি রাজনৈতিক কি কৌশল অবলম্বন করবেন, সেটা তো ভিন্ন আলাপ। কিন্তু আমি বলতে চাইছি, একটি নতুন দল হিসেবে তারা যখন আসছে, একটি যোগ্য বিকল্প হিসেবে নিজেদেরকে সামনে দাঁড় করানোর চেষ্টা করছিলেন, যে বংশগত যে রাজনীতিগুলো আমাদের দেশে আছে বা ভারতীয় উপমহাদেশে আছে, সেগুলোর বাইরে গিয়ে একদম সাধারণ পরিবার থেকে আসা যারা আন্দোলন করেছে তাদের নেতৃত্বে তারা যখন আসলো, প্রথমে কিন্তু প্রত্যেকে একটা আশাবাদী ছিলেন যে আচ্ছা তারা কি করবেন আমরা দেখি। কিন্তু আমরা দেখলাম যে তারা এখন পর্যন্ত তাদের গঠনতন্ত্র কি, তারা কোন বিষয়গুলোতে আসলে ফোকাস করতে চায়। এবং আরেকটি কথা কিন্তু বদরুদ্দিন ওমর বলেছেন যে এখন পর্যন্ত শ্রমিক কৃষকদের পক্ষেও তাদেরকে কথা বলতে দেখলাম না। দেখবেন তারা যখনই কোনো বিষয় নিয়ে আন্দোলন করছে, মাঠে নামছে, সেটা সাধারণত তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে মাথায় রেখে। কিন্তু যখনই কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেগুলো নিয়ে তাদেরকে ততটা স্ট্রংলি কিন্তু আমরা আসলে মাঠে নামতে দেখি না। তো সেটাই আমি বলছি যে আপনি যখন বিকল্প হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করবেন, আপনাকে আসলে মানুষের পালসটা বুঝতে হবে, যে মানুষ আসলে আগে কোন বিষয়গুলো পায়নি রাজনৈতিক দল থেকে, এখন কোন বিষয়গুলো আপনি মানুষকে আসলে দিতে চাইছেন। সেই জায়গাটাতে তাদের ক্লারিটির জায়গাতে একটা সমস্যা ছিল। আর ওকে। দ্বিতীয়ত ধর্মের কথা যেটি বললেন আপনি, যে সেকুলারিজমের কথা, যে হ্যাঁ আমাদের দেশে আমরা ধর্ম নিরপেক্ষতা মানে ভাবি সে মানুষটি নাস্তিক, তিনি আসলে ধর্ম বিশ্বাস করেন না, বা এই ধরনের অনেক ধরনের কিছু ভুল ভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এটা কি আপনার মনে হয় না যে এই নতুন তরুণ দলটির একটি দায়িত্ব ছিল যে এই বিষয়গুলোকে আরো একটু ক্লারিফাই করা, এই বিষয়গুলো নিয়ে সামনে আসা, বা ধর্ম যে আসলে কাউকে সুবিধা দেয়া বা অসুবিধা দেওয়ার জায়গা না, এটা একটি একেবারে নিজস্ব একটি ব্যাপার, সেই আমার কাছে মনে জায়গাটা তো হয় আসলে আমাদের ক্লারিফাই করতে হবে। আমার কাছে মনে হয় যে আপনি শুধু এই ব্যাপারটাতে একটু এইটা দেখবেন কিনা যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে যেভাবে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি যেভাবে ব্যবহার করছে, যাদের নামের সাথে আসলে ইসলাম নাই, তারা যেভাবে ব্যবহার করছে, রাইট তারপরে আইসা নতুন একটা রাজনৈতিক দলের জন্য মানে একটা ধর্মরে আলাদাভাবে ব্যবহার না করে একটা প্ল্যাটফর্ম দেওয়া, একটা প্ল্যাটফর্মে কাজ করা, এটা কিন্তু আসলে খুবই জটিল। এবং তারা কিন্তু কোনোভাবেই আপনারা যারা গবেষক আছেন, শিক্ষক আছেন, প্রাবন্ধিক আছেন, তাদের সহায়তা আসলে পায় নাই যে কিভাবে হইলে একটা মানুষকে আরেকটা জায়গা থেকে আদার করতে হবে না। আমরা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে দেখছি যে সে শুধু একটা দল করে, আদর্শ করে, একটা মুসলমানের একটা দল করে ধরা যাক, তাকে আমরা একটা কর্নার করে রাখবো, কারণ তার কথা আমরা এখন শুনবই না।
ওই যখন একটা পরিস্থিতি তৈরি হয় তখন ওদের আর এর চেয়ে বেটার কি করার ছিল, এবং ওদের তো সময় তো শেষ হয়ে যায় না, 6 মাস 8 মাস হয়েছে দলটা হয়েছে। রাইট, রাইট। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের সামনে তো নির্বাচন, জাতীয় নির্বাচন, এবং এনসিপি তো মনে করছে যে তারা এই জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেই কারণেই তো তারা তড়িঘড়ি করে একটা রাজনৈতিক দল তৈরি করলো। এতটা তাড়াহুড়া করে তাদের রাজনৈতিক দল তৈরি না করে নিজেদেরকে আরো গ্রুমিং করে, এবং এই যে আপনি মাত্রই বললেন যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলে তাদের গঠনতন্ত্র কি হবে, তাদের মূল জায়গায় কারা কারা থাকবেন, সেটা তারা সময় নিয়ে তারা করতে পারতেন। যেহেতু তারা এতটা দ্রুততার সাথে করেছেন, আমি ধরেই নিচ্ছি যে তারা আগামী নির্বাচনকে টার্গেট করেই তারা এই নতুন দলটি তৈরি করেছেন। এখন আপনি যদি বলছেন যে বাংলাদেশে যে ধর্মকে প্রত্যেকটি রাজনৈতিক দলই বিভিন্ন ভাবে ব্যবহার করেছে, সেটি একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে আসলে সেটির বাইরে গিয়ে চিন্তা করা জটিল। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, আমি তাহলে পুরনো দোকান থেকে দ্রব্য না কিনে নতুন দোকানে কেন যাব? ওকে, তাকে তো নতুন কিছু আমাকে অফার করতে হবে, আপনি সেই এখন জায়গাটি তো আমাদেরকে দিতে হবে, আপনি তখনই তো এখন আমি পর্যন্ত তাদেরকে আপনি সমর্থন করব। এখন পর্যন্ত তাদের কাছে নতুন কিছু পাচ্ছেন না, আমরা আবার আপনার কাছে আসবো। কিন্তু আপনি অধ্যাপক সোয়াইনকে উল্লেখ করে যে 3টা বিষয় বলছেন সেইটা আমার কাছে নতুন মনে হচ্ছে, কারণ আপনিই বলতেছেন যে তাদের মধ্যে শক্তিশালী আদর্শের অভাব রয়েছে, অর্থাৎ তারা কোনো আওয়ামী লীগ বা বিএনপির মতো বা জামাতে ইসলামের মতো কোনো একটা খুঁটি গাইরা ধরে তারা বসে